আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র তৈরির হুঁশিয়ারি দিল ইরান। ইরান যুদ্ধে আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছিল ইসরায়েল। পরাজয়ের ধাক্কা কাটিয়ে ফের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মমতা। হরমুজ প্রণালী এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে ইরান। সর্বশেষ থাকছে, পাকিস্তান কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল? এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র তৈরির হুঁশিয়ারি দিল ইরান। ইরানের ওপর নতুন করে হামলা হলে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে যাবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। মঙ্গলবার 12 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের সামনে থাকা সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে একটি হল 90% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা। বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। বিশেষজ্ঞদের মতে 90% বিশুদ্ধতার ইউরেনিয়ামকে অস্ত্রমানের উপাদান হিসেবে বিবেচনা করা হয় এবং পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধবিরতি এখন টিকে থাকার শেষ পর্যায়ে রয়েছে। একই সাথে তিনি ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার ভঙ্গুর অবস্থায় সামনে এসেছে। ট্রাম্প দাবি করেছিলেন, গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে বর্তমানে 60% সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়ামের অবস্থান গিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মাত্রার ইউরেনিয়াম থেকে অস্ত্রমানের 90% পৌঁছতে প্রযুক্তিগতভাবে খুব কম সময় লাগে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস বা দেশটির বাইরে সরিয়ে না নিলে তেহরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যকরভাবে থামানো সম্ভব হবে না। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইরান সংঘাত বন্ধে চলমান আলোচনায় পারমাণবিক ইস্যুই সবচেয়ে বড় বিরোধের বিষয় হয়ে উঠেছে। তেহরান চায় পারমাণবিক ইস্যু পরে আলোচনা হোক। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, ইরানকে অবশ্যই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে সরিয়ে নিতে হবে এবং দেশীয়ভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। সূত্র রয়টার্স। ইরান যুদ্ধে আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছিল ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় সেখানে আয়রন ডোম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টস এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। সোমবার 11 মে দেওয়া এক বক্তব্যে ওয়াল্টস বলেন, ইসরায়েলের দেওয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে আমিরাত। পরে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও বিষয়টি নিশ্চিত করেন। তেল আবিবে আয়োজিত এক সম্মেলনে হাকাবি বলেন, আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়া প্রথম দেশ হিসেবে আমিরাতের সঙ্গে সম্পর্কের সুফল এখন স্পষ্ট। ইসরায়েল তাদের সহায়তায় প্রতিরক্ষা ব্যবস্থা ও তা পরিচালনার জন্য সেনা পাঠিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা ইসরায়েল ও আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান মানবিক ও নিরাপত্তা সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে হাকাবি আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ শীঘ্রই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। এদিকে ইরানের ওপর গোপনে সামরিক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত, এমন দাবি উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশ নেওয়া একমাত্র আরব দেশ হিসেবে নাম এসেছে আরব আমিরাতের। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সোমবার 11 মে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত এপ্রিলের শুরুতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় আমিরাত। হামলার অন্যতম লক্ষ্য ছিল পারস্য উপসাগরের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার। প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে হামলাটি ওই ঘোষণার আগে হয়েছে নাকি পরে হয়েছে তা স্পষ্ট করা হয়নি। সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, ইরান যুদ্ধ। পরাজয়ের ধাক্কা কাটিয়ে ফের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মমতা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ 1.5 দশকের আধিপত্যের পর এবার বিরোধী আসনে বসতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের ধাক্কা কাটিয়ে সংগঠনকে নতুন করে সক্রিয় করতে আগামী শুক্রবার দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে রাজ্যের জেলা নেতৃত্বকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে এই বৈঠককে শুধু সাংগঠনিক বৈঠক হিসেবে নয়, বরং তৃণমূলের ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ের প্রথম বড় বার্তা হিসেবেও দেখা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা, সংগঠনের ভিত মজবুত করা এবং বিজেপি পরিচালিত নতুন রাজ্য সরকারের বিরুদ্ধে কিভাবে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলা যায় সেই কৌশল নিয়েই মূল আলোচনা হতে পারে। ইতোমধ্যেই কালীঘাট থেকে জেলা সভাপতিদের কাছে বৈঠকের বার্তা পাঠানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিত থাকতে বিশেষভাবে বলা হয়েছে। এই প্রথমবার পশ্চিমবঙ্গে এত বড় ধাক্কার মুখে পড়ল তৃণমূল কংগ্রেস। 294 আসনের বিধানসভায় বিজেপি 207টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে। অন্যদিকে তৃণমূল থেমে গেছে 80টি আসনে। সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক ধাক্কা এসেছে ভবানীপুর থেকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ফল ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে আবার সংগঠনকে পুনরুজ্জীবিত করবেন মমতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক তৃণমূলের জন্য এক ধরনের রিসেট মুভমেন্ট। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে সংগঠনের ভেতরে যে আত্মতুষ্টি, গোষ্ঠীদ্বন্দ্ব এবং নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছিল তা নিয়েও আলোচনা হতে পারে। দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে, বুথভিত্তিক সংগঠনকে নতুনভাবে সাজানো এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোতেই এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারেন মমতা। বিশেষ করে গ্রামীণ বাংলায় বিজেপির দ্রুত উত্থান এবং একের পর এক সাংগঠনিক সাফল্য তৃণমূলকে চাপে ফেলেছে। ফলে শুধু প্রশাসনিক সমালোচনা নয়, রাজনৈতিকভাবে জনমানুষের নতুন করে জায়গা করে নেওয়াও এখন তৃণমূলের বড় চ্যালেঞ্জ। সেই কারণেই জেলার নেতৃত্বকে মাঠে নেমে আরও সক্রিয় হওয়ার বার্তা দিতে পারেন মমতা। পর্যবেক্ষকদের একাংশের মতে এই বৈঠকের মাধ্যমে মমতা বোঝাতে চাইবেন যে তৃণমূল এখনও লড়াইয়ের ময়দান ছাড়েনি, বরং বিরোধী আসনে থেকেও রাজ্যের রাজনৈতিক সমীকরণে নিজেদের প্রাসঙ্গিক রাখার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। দলের হতাশ কর্মী সমর্থকদের মনোবল ফেরানো এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য হতে পারে। বাংলার রাজনৈতিক পালাবদলের পর এখন নজর কালীঘাটের সেই বৈঠকের দিকে, কারণ এই বৈঠক থেকেই হয়তো স্পষ্ট হবে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস কোন পথে এগোতে চাইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের লড়াই সাজাতে চান। হরমুজ প্রণালী এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে। ইরান হরমুজ প্রণালী এখন আগের তুলনায় অনেক বড় কৌশলগত যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা। বাহিনীটির রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবর জাদে স্থানীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে বলেন, আগে যেখানে এই জলপথের কার্যকর সীমা ছিল মাত্র 32 থেকে 48 কিলোমিটার, এখন তা বিস্তৃত হয়ে প্রায় 320 থেকে 480 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। জাস্ক উপকূল থেকে সিরি দ্বীপ, কেশম দ্বীপ ও বৃহত্তর তুন এলাকা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলয় তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। ইরানের দাবি, আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ এখন শুধু একটি প্রণালী নয়, বরং পূর্ণাঙ্গ সামরিক অভিযান পরিচালনার এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। উল্লেখ্য, গত এপ্রিল থেকে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর থেকেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সূত্র আল জাজিরা। পাকিস্তান কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান, তবে দেশটির বিরুদ্ধে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সময় দেশটি গোপনে ইরানি সামরিক বিমান নিজেদের বিমান ঘাঁটিতে রাখার অনুমতি দিয়েছিল। সম্ভাব্য মার্কিন বিমান হামলা থেকে ইরানের সামরিক বিমানকে সুরক্ষা দিতে পাকিস্তান এই কাজ করেছে। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা এমন দাবি করেছেন। দুজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, ইরান প্রতিবেশী দেশ আফগানিস্তানেও বেসামরিক বিমান পাঠিয়েছে, তবে ওই ফ্লাইটগুলোর মধ্যে সামরিক বিমান ছিল কিনা তা স্পষ্ট নয়। মার্কিন কর্মকর্তাদের মতে এই পদক্ষেপগুলি ইঙ্গিত দেয় যে ইরান সংঘাত বিস্তৃত হওয়ার মধ্যেই তাদের অবশিষ্ট সামরিক ও বিমান চলাচল সংক্রান্ত সম্পদ সুরক্ষিত রাখার চেষ্টা করেছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য পরিচয় গোপন রাখার শর্তে ওই মার্কিন কর্মকর্তারা জানান, এপ্রিলের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েকদিনের মধ্যেই তেহরান একাধিক বিমান পাকিস্তান বিমান বাহিনীর নূর খান ঘাঁটিতে পাঠায়। রাওয়ালপিন্ডি সেনাবাহিনী শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত এই ঘাঁটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। সামরিক সরঞ্জামের মধ্যে ছিল ইরান বিমান বাহিনীর একটি RC-130 বিমান। এটি লকহিড C-130 হারকিউলিস কৌশলগত পরিবহন বিমানের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির জন্য ব্যবহৃত সংস্করণ। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে মন্তব্যের জন্য সিবিএস নিউজকে আফগান ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলে। পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নূর খান ঘাঁটি সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান
প্রত্যাখ্যান করে সিবিএস নিউজকে বলেন, নূরখান ঘাঁটি শহরের একেবারে কেন্দ্রে, সেখানে বিপুল সংখ্যক বিমান রাখলে তা জনসাধারণের চোখ এড়ানো সম্ভব নয়। এছাড়া সিবিএস নিউজকে এক আফগান বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা জানান, যুদ্ধ শুরুর কিছু আগে মাহান এয়ারের একটি ইরানি বেসামরিক বিমান কাবুলে অবতরণ করেছিল। পরে ইরানের আকাশসীমা বন্ধ হয়ে গেলে বিমানটি কাবুল বিমানবন্দরেই অবস্থান করছিল। সিবিএসের খবরের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে যুদ্ধবিরতির পর এবং ইসলামাবাদ আলোচনার প্রাথমিক ধাপ চলাকালীন ইরান ও যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি বিমান পাকিস্তানে আসে। এসব বিমান কূটনৈতিক কর্মকর্তা, সুরক্ষা দল এবং আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মীদের যাতায়াতে সহায়তা করার জন্য ব্যবহৃত হচ্ছিল। তবে সিবিএসের এই খবর নিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।